হ্যালো আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আমার জীবনটা বড্ড বেশি অসহায়। আমি আসলে কখনো কারো কাছ থেকে তেমন সুখ পাই নাই, তেমন শান্তি পাই নাই। মানুষের জীবনে কত কিছুর অভাব, কত কিছুর চাহিদা। আসলে আমরা যদি কারোর সঙ্গে সেটা শেয়ার না করি তাহলে বোঝা যায় না যে মানুষের ভেতরে আসলে কতটা কষ্ট, কতটা ক্ষত। আমার ভেতরে ঠিক এরকম একরাশ ক্ষত জমে আছে। সো বন্ধুরা, আমার স্বামী আমাকে বিয়ে করার পর তার সঙ্গে আমি মাত্র 3টা বছর আমি কাটিয়েছিলাম। এই 3টা বছর আমি তার কাছ থেকে শারীরিক এবং মানসিক সুখ পেয়েছিলাম। এরপর আমার জীবনে নেমে আসে এক কালো অধ্যায়। আমি আর জীবনে কোনো দিন তার কাছ থেকে শারীরিক মানসিক কোনো সুখই আমি পাই নাই। আমিও তো একটা মানুষ বন্ধুরা, রক্তে মাংসে গড়া একটা মানুষ আমি। আমার দেহ আছে, আমার মন আছে, আমারও তো প্রাণ আছে, শরীর আছে। দিন শেষে একটা মহিলা মানুষ সে তার স্বামীকে ছাড়া কীভাবে থাকে না, আমার কাছে যেন দিনের পর দিন এটা অসম্ভব হয়ে পড়তেছিল। তার কারণ হচ্ছে বন্ধুরা, আমাদের বাড়ি ছিল ঢাকাতে, মিরপুরে, এবং আমার স্বামী একজন ব্যবসায়িক ছিল। আমার স্বামী আমাকে বিয়ে করার 3 বছর পর সে মারা যায়। এবং বন্ধুরা, সে মারা যাওয়ার পর আসলে আমার জীবনে নেমে আসে এক অন্ধকার অধ্যায়। ততদিনে আমার গর্ভে একটা মেয়ে ছিল। আমার মেয়ের নাম ছিল ফারজানা এবং আমার নাম ছিল মৌসুমী। বন্ধুরা, আমার মেয়ে যখন 1.5 বছর বয়স, ঠিক তখন আমার স্বামী হঠাৎ হার্ট অ্যাটাক করে সে মৃত্যুবরণ করে। তার এই মৃত্যু যেন আমি কোনোভাবেই মেনে নিতে পারলাম না। আমি আসলে কি বলবো, আমার পরিবার মানে আমার মা বাবা তারাও ছিলেন ভীষণ গরিব, অসহায়। আমি আসলে আমার স্বামীকে প্রেম করে বিয়ে করেছিলাম আমার মা বাবার বিরুদ্ধে গিয়ে। সমাজের মুখে আমি তাদেরকে চুনকালি দিয়েছি, তারাও এখন আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখে না। এদিকে বন্ধুরা, আমার স্বামী যতদিন বেঁচে ছিল ঠিক ততদিন আমার শ্বশুর শাশুড়ি, হ্যাঁ, তারা আমার দেখাশোনা করেছিলেন। একটা সময় যখন আমার স্বামী মারা যায় তারা তারপরেও আমাকে দেখাশোনা করেছিলেন। কিন্তু যখনই আমার শ্বশুর শাশুড়িও মারা গেলেন ঠিক তখনই আসলে আমার স্বামীর যে ভাই ছিল, মানে আমার বাসুর, বাবি, তারপর যারা আরও ছিলেন আত্মীয় স্বজন, তারা কেউ তখন আমার দেখাশোনা করতো না। আমাকে কেউই আমার দায়িত্ব নিত না। একবেলা দুমুঠো ডাল ভাত খেতে পারতাম না। মেয়েটাকে যে একটু ভালো মন্দ কিছু খাওয়াবো সে উপায়ও আমার কাছে জানা ছিল না। দিনের পর দিন, রাতের পর রাত কষ্ট করেছি। এরপর থেকে আমি আর এভাবে কোনোভাবেই সহ্য করতে পারতেছিলাম না। আমার এক পরিচিত চাচা শ্বশুর ছিলেন, মানে আমার হাজব্যান্ডের চাচা, এক দুঃসম্পর্কের চাচা। সে উত্তরাতে বসবাস করে, তার বেশ কিছু বাড়ি গাড়ি আছে, অ্যাপার্টমেন্ট আছে। একদিন আমি তার কাছে যাই। সে আমার স্বামীকে ভীষণ সম্মান করত এবং তাকে অনেকভাবেই হেল্প করত। তখন তার কাছে গিয়ে আমি আমার অসহায়ত্বের কথা আমি তার কাছে স্বীকার করি। আমি বলি যে, চাচা, আপনি তো আমার স্বামী, আমার হাজব্যান্ড, হ্যাঁ, ওকে আপনি ভীষণ সম্মান করতেন, আপনার নিজের সন্তানের মতোই দেখভাল করতেন। সে তো এখন নেই, এখন আমার এই অবস্থা, একবেলা দুবেলা খেতে পারতেছি না। হ্যাঁ, খুব অবস্থা খারাপ, মানসিক অবস্থাও খুব একটা বেশি ভালো না, মন মাইন্ড সেটাও খুব একটা বেশি ভালো না। তো আপনি এখন কোনো কিছু একটা করেন আমাদের জন্য, কি করতে পারেন? তখন সে আমাকে বলল, এই অবস্থা, তাহলে তুমি আরও আগে কেন আমাকে বলো নাই? তখন আমি বললাম, এতদিন তো বলার সময় হয়ে উঠে নাই, এই জন্য আপনাকে সেভাবে কোনো কিছু বলতে পারি নাই। তখন সে আমাকে বলল যে, তোমার স্বামীর ভাইয়েরা যারা আছেন, মানে গোষ্ঠী, তারা কি তোমার দেখভাল করে না, দায়িত্ব নেয় না? তখন আমি সত্য কথাই বললাম যে আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমাদের যে বাড়ি, সম্পত্তি, একটা পুকুর ছিল, সব কিছুই তারা দখল করে রাখছে এবং তারা ভাড়া উঠায় সব কিছু বুক করে, কিন্তু আমি কোনো কিছু পাই না।
আমার ঘরে চাল নেই, ডাল নেই, এবং আমার ছোট্ট 2 বছরের মেয়েটাকে আমি কি খাওয়াবো এমনকি আমি সেটাও জানি না। আমি খুব অসহায়ত্বের মধ্যে পড়ে গেছি। একমাত্র আপনিই পারেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে। তখন সে আমাকে বলল, দেখো, তোমার স্বামী, তাকে আমি আমার নিজের ছেলের মতোই মনে করতাম। আমি তোমাকেও আমার নিজের সন্তানের মতোই মনে করব। কিন্তু তোমার যেই অবস্থা এখন, এখন এইসব কথা বলার মুহূর্ত না, তুমি আগে বাসায় আসো। তারপর সে আমাকে, তার একটা বাংলো বাড়ি ছিল, সেখানে আমাকে নিয়ে গেল। সেখানে নিয়ে যাওয়ার পর আমার খাওয়া দাওয়া ব্যবস্থা করলো, আমার মেয়েকে খাওয়া দাওয়া দিল। তারপর রাতের বেলায় সে আমাকে তার একটা অ্যাপার্টমেন্ট, মানে 6 তলার উপরে একটা বাসা আছে, সেখানে আমাকে একটা সিঙ্গেল রুম, একটা ব্যালকনি আছে, সেখানে আমাকে নিয়ে গেল। নিয়ে গিয়ে আমাকে বলল, একটা কাজ করো মৌসুমী, আমার এই বাড়ির একটা দারোয়ান আছে, ওই ভাড়া টাড়া সব কিছু উঠায়, আজকে থেকে এই বাড়িটা ম্যানেজার হচ্ছে তুমি। এখানে বেশ কয়েকটা রুম আছে, যতগুলো রুম আছে ভাড়াটিয়া, সবার কাছ থেকে তুমি মাস শেষে ভাড়া উঠাবে, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, এগুলো তুমি উঠাবে, তারপর আমার কাছে দিবে। মানে এই বাড়ির সমস্ত দায়িত্ব তোমার কাছে আজ থেকে। তুমি ভাড়া উঠায় এক কথা আমার কাছে দিবে। তোমাকে একটা কাজ দিলাম, তুমি এই কাজটা করতে পারবে তো? তারপর আমি বললাম, চাচা, আমি এই কাজ নিঃসন্দেহে আমি করতে পারবো। সত্যি কথা বন্ধুরা, সেদিন রাতে আমি তার জন্য অনেক দোয়া করেছিলাম যে মানুষটা আমার নিজের কেউ না হয়েও আমার স্বামীর এক দুঃসম্পর্কের চাচা, মানে আমার চাচা শ্বশুর, সে আমার জন্য এত কিছু করলো, আমাকে খেতে দিল, একটা বাসা ম্যানেজ করে দিল তার নিজের বাড়িতে, এবং আমাকে একটা চাকরিও দিল। সত্যি মানুষটা মনে হয় খুবই ভালো মানুষ, দায়িত্ববান মানুষ আমার কাছে মনে হলো। কিন্তু বন্ধুরা, সপ্তাহখানেক যাওয়ার পর আমি তার কাছে কিছু বুঝতে পারি। তখন সে আমার কাছে কিছু আবদার করে। একদিন হুট করে সে আমাকে তার অফিসে ডাকে। ডাকার পর আমাকে বলতেছে, মৌসুমী, দেখো, আমি তো তোমাকে বাসা দিয়েছি, থাকার ব্যবস্থা করে দিয়েছি, খাওয়ার ব্যবস্থা করে দিয়েছি, টাকা পয়সা দিচ্ছি, তোমার নিজের মানুষও তো তোমার জন্য কোনো কিছু করলো না। তো উপকার করলে তো উপকারের প্রতিদান দিতে হয়, তাই না? আমি তখন বললাম, হ্যাঁ চাচা, আপনি আমার জন্য অনেক করেছেন, আমার নিজের মানুষ না হয়েও। এমনকি আমার জন্য আমার মা বাবাও এতটা করে নাই যতটা আপনি আমার জন্য করেছেন। সত্যি আমি আপনার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব। তখন সে আমাকে বলল, হ্যাঁ, কৃতজ্ঞ থাকবে সেটা ঠিক আছে, কিন্তু আমি চাই, আমার একটা জিনিস লাগবে, তুমি কি আমাকে এই জিনিসটা দিবে? তখন চাচার কথায় আমি কিছুটা উদাসীত পাচ্ছি। আমি বললাম, চাচা, আপনি কি এমন চাচ্ছেন আমার কাছে যে আপনি মুখে সেটা বলতে পারতেছেন না? আপনি বলুন না। আরে আপনি আমার জন্য এতটা করেছেন, এতটা হেল্প করেছেন আমার জন্য, হ্যাঁ, আমি আপনার জন্য সামান্য কিছু কাজ করতে পারবো না? আপনি বলেই দেখুন না আমাকে। তখন সে আমাকে বলতেছে, আসলে মৌসুমী, কি করে বলি তোমাকে, আমার একটু বয়সও হয়েছে, আরে তোমার চাচি, বুঝছো তো, সে, আমি বললাম, তার কি হয়েছে চাচা, কোনো সমস্যা? আপনি আমার কাছে খুলে বলুন। চাচা ততক্ষণে আমাকে যা বলল, আমার মাথাটা রীতিমতো ঘুরে গেল বন্ধুরা, যে এটা আমি তার মুখ থেকে কি শুনলাম। সে কি আমাকে সত্যি এই কথাটা বলল, নাকি আমি স্বপ্ন দেখতেছিলাম? সে আমাকে বলতেছে যে চাচি নাকি বয়স হয়েছে, তার হার্টের সমস্যা, হ্যাঁ, সে নাকি আগের মতো আর চাচাকে আর সুখ দিতে পারে না, চাচাকে নাকি সে আর আগের মতো খুশি করতে পারে না। তো সে আমার কাছ থেকে ওই জিনিসটা চাচ্ছে। আমাকে বলল, তোমার তো স্বামী নেই, বাচ্চা কাচ্চা নিয়ে তুমি অনেক কষ্টে আছো, তোমার মেয়েটাকে নিয়ে দেখো, তুমি তোমার মেয়েকে নিয়ে হ্যাঁ হ্যাঁ একদমই টেনশন করো না, তোমার মেয়ের ভবিষ্যতের চিন্তা, টেনশন সব কিছু আমার। ওকে আমি ভালো স্কুলে পড়াশোনা করাবো, এমনকি তোমাকে আমি টাকা পয়সা দিয়ে, হ্যাঁ, আমি তোমার দেখাশোনা করব। বলা চলে তোমার হাজব্যান্ড তোমার যে দায়িত্ব পালন করতো, আমি তোমার দ্বিতীয় হাজব্যান্ড হিসাবে সেই দায়িত্বটাই আমি পালন করব, যদি তুমি রাজি থাকো। সে আমাকে এমন একটি প্রস্তাব দিল। তখন আমি বললাম, দেখেন চাচা, আমি আপনাকে নিজের বাবার
মতোই দেখি। আপনি তো আমার বাবার সমবয়সী। তাছাড়া আমার হাজব্যান্ডও আপনাকে বাবার চোখেই দেখতো, ভীষণ সম্মান করতো আপনাকে। আপনিও তো তাকে আপনার ছেলের মতোই দেখতেন। আর তাছাড়া চাচা, আপনি যে কথাটা আমাকে বলতেছেন, এটা একদমই ঠিক না। আমি তো আপনার মেয়ের মতো, আপনি এটা আমাকে কি করে বলতে পারেন? তখন সে আমাকে বলল, আরে বৌমা, তুমি রাগ করো না। দেখো, আমি তো একটু অসহায়। আমার টাকা পয়সা, হ্যাঁ, বাড়ি গাড়ি সব কিছুই আছে, এমনকি তোমার চাচিও আছে, কিন্তু তোমার চাচি থেকেও যেন নাই। সে আমাকে তো দিতে পারে না আমাকে। আরে একটা পুরুষ মানুষ যদি নারীর কাছ থেকে সুখ না পায়, তৃপ্তি সহকারে যদি শান্তি না পায়, তাহলে পুরুষের মাথা কখনোই ঠিক থাকে না। আমি তোমার চাচির সঙ্গে অনেক রাগারাগি করি, কিন্তু আমার তো এটাও বুঝতে হবে যে সে অসুস্থ। হ্যাঁ, তার চিকিৎসা চলতেছে, আমি তার সঙ্গে কিভাবে জোর করি বলো? দেখো বৌমা, এই সমাজে, এই এলাকাতে আমার একটা সম্মান আছে। সবাই আমাকে দেখলে সালাম দেয়, রেসপেক্ট করে। হ্যাঁ, আমি একজন বিজনেসম্যান। আমি তো আর সবার কাছে যেতে পারি না। আমি তো আর আবাসিক হোটেলে ওই ফালতু ছেলেদের মতো যেতে পারি না। বুঝো তো, আমার একটা স্ট্যাটাস আছে। তাছাড়া আমার ছেলে পেলের অনেক বন্ধু বান্ধব আছে, তারা যদি বিষয়টা জানতে পারে, খারাপ চোখে দেখবে। তুমি আমার মেয়ের বয়সী, মেয়ে তো আর নও। সেই জন্য রে মা, তোমাকে আমি এই কথাটা বললাম। তুমি একটু ভেবে দেখো। তাছাড়া তোমার হাজব্যান্ডও তো নেই, তোমারও তো এটা দরকার। তুমি একটা মহিলা মানুষ, এইভাবে কতদিন থাকবে? হ্যাঁ, তখন আমি মনে মনে চিন্তা করে দেখলাম, ঠিকই তো আছে। আমার স্বামী আজকে চলে গেছে প্রায় 6 মাস, আর এই 6টা মাস আমি আমার স্বামীকে ছাড়া আছি। আসলে একটা বিবাহিত মহিলা স্বামী ছাড়া থাকাটা যে কতটা কষ্ট, সেটা শুধুমাত্র একটা বিবাহিত মহিলাই বলতে পারবে। সেটা আর কেউ বলতে পারবে না। সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছিল। হ্যাঁ, আমার খুব কষ্ট হচ্ছিল। তো আমিও চাচ্ছিলাম যে চাচায় যদি আমার সঙ্গে আসলে সত্যি এই ধরনের একটা সম্পর্ক করে, তো আমি তার কাছ থেকে অনেক টাকা পয়সা পাবো, সে আমার মেয়ের ভবিষ্যৎটা সুন্দর করে দিবে, ভীষণ ফ্যাসিলিটি পাবো। আমিও এইটা প্ল্যান করি। তখন আমি আর দ্বিমত করি নাই। আমি তখন চাচাকে বললাম, দেখেন চাচা, যেহেতু আপনার ভাতিজা এখন আর বেঁচে নেই, আমারও, আপনি ঠিকই বলেছেন, আমারও ওই জিনিসটা লাগবে। আসলে একটা স্বামী ছাড়া তো আর থাকা যায় না। আমার হয়তো আপনাকে না হোক, একজন না একজন ছেলে তো আমার লাগবেই। তো আপনাকে দিলে ক্ষতি কি? হ্যাঁ, আর তাছাড়া আপনি আমার নিজের মানুষ। আপনি আমার বিপদে আপদে আমার পাশে থাকবেন, কি থাকবেন তো? চাচা তখন বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার পাশে সব সময় থাকবো। তখন আমি চাচাকে বললাম, দেখেন চাচা, আপনাকে তো আর আমি এমনি এমনি দিতে পারি না। এটা তো আসলে গুনাহ হয়ে যায়, পাপ কাজ হয়ে যায়। আপনি একটা কাজ করুন, আমাকে কাজী অফিসে নিয়ে গিয়ে মিথ্যামিথ্যি একটা বিয়ে করে ফেলুন। কোনো কাগজপত্র, কাবিন টাবিন কোনো কিছু লাগবে না। আপনি কবুল বলবেন, আমিও কবুল বলবো, আর একটা স্টাম্প থাকবে। আপনি আমার মেয়ের দায়িত্ব নেবেন, ওর বিয়ের ভরণ পোষণ, পড়াশোনার দায়িত্ব সব কিছু আপনি নেবেন, এবং আমার দায়িত্ব ভালোভাবে থাকা খাওয়ার দায়িত্ব এইটুকু দিলেই হবে। আমাকে স্ত্রীর কোনো মর্যাদা দিতে হবে না। আর আপনার যখন খুশি তখন আমার কাছে আসতে পারবেন, হ্যাঁ, সম্পর্ক করতে পারবেন, আর আমিও আপনাকে স্ত্রীর মতো সুখ দিতে পারবো। কিন্তু একটা অবিবাহিত মেয়ে হয়ে তো আপনার সঙ্গে সবসময় এইটা করতে, হ্যাঁ, আমারও খুব একটা বেশি ভালো লাগবে না। দেখা যায় এই এই চুরের মতো আপনাকে রাত 12টায় ঘরের ভিতর ঢুকাইলাম, এখন দিলাম, আবার 2 দিন পরে দিতে পারবো না। কখন কে আমাকে আবার বিয়ে করে ফেলে। এই জন্য বলছিলাম, আপনি আমাকে মিশামিশি বিয়ে করে ফেলুন। আমার কথা শুনে তখন আমার চাচা শ্বশুর বলল, হ্যাঁ বৌমা, তুমি এটা ঠিক কথা বলেছ। আচ্ছা, তুমি যদি আমার উপর কোনো চাপ সৃষ্টি না করো, মানে আমাকে যদি কোনো পেয়ারা না দাও, আমি তোমাকে বিয়ে করতে চাই। ঠিক আছে, দেখো, এই বাড়িটা আমারই বাড়ি, আর এই রুমটাতে তুমি থাকবে। শুধু তুমি আর আমি জানবো যে আমাদের বিয়ে হয়েছে, আর পৃথিবীর যেন কেউ না জানতে পারে। আমি তখন চাচা শ্বশুরকে কথা দিলাম, হ্যাঁ, পৃথিবীর কেউ জানবে না, এমনকি আপনার
বউ বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে সন্তান যারাই আছে কেউ জানবে না। তখন চাচা একজন তার পরিচিত কাজীকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসলো। তারপর সে কাজীকে কিছু টাকা দিয়ে বলল আমাদের বিয়ে পড়িয়ে দিতে। কাজী আমাদের বিয়ে পড়িয়ে দিল। আমি হাসি মুখে চাচাকে কবুল বলে আমার স্বামী হিসেবে তাকে মেনে নিলাম। সেও আমাকে কবুল বলে সে আমার দ্বিতীয় স্ত্রী হিসেবে সে আমাকে মেনে নিল। আর একটা দলিল ছিল, যে দলিলের মধ্যে সে সাইন করেছে সে আমাকে প্রায় 50 লাখ টাকার মতো আমাকে দিবে এবং আমার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব সব কিছু সে সামলাবে। তো বন্ধুরা, এইরকম ফেসিলিটি আসলে সত্যি ভাগ্যের ব্যাপার পাওয়া। তো আমার চেহারা সুরত, ফেস কাটিং, বডি খুব ভালো ছিল। আমার মেয়ে হয়েছে তো কি হয়েছে, আমাকে তো একদম বোঝাই যায় না যে আমার এই একটা মেয়ে আছে, তারপর আমার স্বামী আছে। চাচা তো আমাকে দেখে একেবারে পুরো পাগল হয়ে গেছে। তারপর সে আমাকে বাসর রাতে আমার সঙ্গে বাসর করার জন্য সে একদম পুরো পাগল হয়ে গিয়েছিল। তারপর বন্ধুরা, আমরা ওই দিন বিয়ে করার পর রাতে বাসর করলাম। ওরে বাপ রে বাপ, হ্যাঁ বাসর রাতে চাচাকে দেখে আমি তো পুরাই অবাক। উনি আমাকে বন্ধুরা নিজের হাতে শাড়ি চুড়ি গহনা সব কিছু নিজ হাতে খুললো। তারপর আমার মেয়েটা ঘুমাচ্ছিল না, আমি আমার মেয়েটাকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে তারপর চাচার সঙ্গে আমি, এর আগে আমার স্বামীর সঙ্গে বাসর হয়েছিল, আজকে রাতে আমার আবার বাসর হলো। বন্ধুরা, এই বাসরটা ছিল আমার জীবনের শ্রেষ্ঠ একটা বাসর। সত্যি কথা বলতে আমার আগের স্বামী আমাকে বাসর রাতে খুব একটা বেশি তৃপ্তি দিতে পারে নাই। সে আমাকে বলেছিল সে নতুন হিসাবে একটু হাঁপাই যাচ্ছে, হ্যাঁ এরকম কিছু। কিন্তু এই বুড়ো চাচা, মানে আমার চাচা শ্বশুর, সে আমাকে এত সুখ দিল, সে আমাকে এত মজা দিল বন্ধুরা। আমি তো তাকে বুড়ো ভাবছিলাম, হ্যাঁ যে সে কেমন পারবে। আমি একটা জোয়ান মুর্দা একটা মেয়ে, সে একটা বয়স্ক মানুষ, কেমনই বা পারবে। কিন্তু বন্ধুরা, রাতে তার খেলা দেখে তো আমার পুরো মাথা ঘুরে গেছে। বাইরে পুরো মাথা নষ্ট পারফরমেন্স, মানে তার খেলা দেখে আমি নিজেই অবাক। রাতে তো সে আমাকে কান্না করাই ছাড়ছে, বস কান্না করাই ছাড়ছে। তো এরকম একটা মানুষ আসলে আমি পেয়েছি। তো সে আসলে একদিন আমার কাছে থাকে, আরেকদিন তার আসল বউয়ের কাছে থাকে। মানে আমার কাছে সে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের কথা বলে আসে, আর দিনের বেলায় আমাকে আবার সময় দেয়। রাতের বেলা তার ওই প্রথম বউর কাছে চলে যায়, আর দিনের বেলা সারাক্ষণ আমার কাছে থাকে, আর সপ্তাহ 2-1 দিন রাতে আমার কাছে থাকে। তো এইটুকুই আমি অনেক খুশি যে আমার স্বামী চলে যাওয়ার পর আমার অবস্থা খুব খারাপ ছিল। চাল ডাল ঘরে কোনো কিছুই ছিল না। আজকে আমার ঘরে চাল ডাল থেকে শুরু করে সব কিছুই আছে, হ্যাঁ সঙ্গে আমার স্বামীও আছে যে আমাকে শারীরিক সুখ দেয়, আমাকে তৃপ্তি দেয়। আমার শরীরের যে একটা চাহিদা, একটা ক্ষুধা, আসলে বন্ধুরা পেটের চাহিদা, পেটের ক্ষুধা কোনো না কোনোভাবে নিবানো যায়, হ্যাঁ কোনো না কোনোভাবে কিন্তু নিবানো যায়। কিন্তু শরীরের যে একটা ক্ষুধা বাইরে ভাই, হ্যাঁ শরীরের ক্ষুধা কোনোভাবেই নিবানো যায় না। যখন মন চায়, হাই আল্লাহ কি যে করব, মানে মাথায় কাজ করে না তখন যে কি করব। যাই হোক, এখন আমার পেটের ক্ষুধাও মিটতেছে, আমার শরীরের ক্ষুধাও মিটতেছে। এবং চাচা আমাকে একটা কথা বলেছিল যে মৌসুমী, আমি তো তোমাকে বিয়ে করেছি, স্ত্রীর মর্যাদাও দিয়েছি, সব কিছু দিয়েছি, কিন্তু দেখো তোমার তো একটা মেয়ে আছে, হ্যাঁ কিন্তু আমি তোমাকে আর কোনো বাচ্চা কাচ্চা দিতে পারবো না। এই কথাটা সে আমাকে বললো আর কি বাসর রাতে। তো আমি চাচাকে বললাম ঠিক আছে, আপনি যেহেতু চাচ্ছেন না কোনো বাচ্চা কাচ্চা, আমারও দরকার নেই। তাছাড়া আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে এটা তো আর বাইরের লোকজন জানে না, এটা তো আমি আর আপনি শুধু জানি। যদি আমার বাচ্চাও হয়, আরও একটা মানুষও আমাকে খারাপ বলবে, হ্যাঁ অনেক কিছু বলবে আমাকে। থাক, আমারও বাচ্চা কাচ্চা আর দরকার নেই। যে একটা মেয়ে আছে ওকে নিয়েই আমি সুখে আছি, হ্যাপি আছি। যদি মেয়েটা মানুষের মতো মানুষ করতে পারি, ওই আমাকে ভবিষ্যতে দেখাশোনা করবে, দেখভাল করবে। তো এরপর থেকে বন্ধুরা
আমার জীবনে তো সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ। আসলে দিনের বেলা আমার মেয়েটা দেখতে দেখতে অনেক বড় হয়ে যাচ্ছে, 5 বছর বয়স। তো ওকে আমি আদর করে রাখতাম। আর চাচা শ্বশুর যে আমার উনি তো এখন আমার স্বামী, মাঝে মধ্যে উনি আসার পর দিনের বেলায় আমাকে এই দেখা যায় 10টার দিকে আইসেই উনি আমার কাছে আসে। একবার আমাকে দেয়, আবার দুপুরে একবার, বিকালে যাওয়ার সময় আরেকবার, আবার তিনি তার ওই আসল বাড়িতে চলে যায়। আর সপ্তাহে মাঝে মধ্যে 2-1বার রাতে আমার সঙ্গে থাকে। তো এখন আমি অনেক খুশি, আমার শরীরে ক্ষুধা ক্ষুধা সব কিছুই মিটে। আসলে বন্ধুরা, এখন সত্যি কথা বলতে আমার মা বাবার কথা মাঝে মধ্যে মনে পড়ে, কিন্তু আমার স্বামীর কথা এখন আর খুব একটা বেশি মনে পড়ে না। দেখতে দেখতে এভাবে প্রায় 10 বছর চলে গেল। আর আমি অনেক সুখে শান্তিতে টাকা পয়সা নিয়ে অনেক আরাম আয়েসে জীবন কাটাচ্ছি। আমার স্বামীর কথাও এখন খুব একটা বেশি মনে পড়ে না। তারপর আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনের কথাও খুব একটা বেশি মনে পড়ে না। এখন আমি আমার নতুন জীবন নিয়ে আছি, আমার মেয়েটাও বড় হচ্ছে। এখন আমার একটাই চিন্তা, আমার একটাই টেনশন, সেটা হচ্ছে আমার মেয়েটা তো বড় হচ্ছে, ওকে ভালো পড়াশোনা করে একটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে, বা ও বিয়ে করতে চায় না, ও আমাকে বলে মা আমি আমার নিজের পায়ে দাঁড়াতে চাই, আমি ভালো একটা জব করতে চাই, জব করে আমি পরিবারের হাল ধরতে চাই। ও আমাকে এই কথা বলে, মানে ও যে বিয়ে শাদী করবে ওর এরকম কোনো প্ল্যান নাই। আসলে বন্ধুরা, আমাদের জীবনটা হচ্ছে খুব নাটকীয় জীবন। আসলে মেয়েদের জীবনে সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার স্বামী। মেয়েদের স্বামী যতক্ষণ তার পাশে আছে ততক্ষণ পুরো পৃথিবী তার পাশে আছে। কিন্তু যখন সেই নারীর স্বামী তার পাশে থাকে না, তখন পৃথিবীর মানুষ সেই নারীকে বুক করতে চায়, হ্যাঁ করতে চায়। আসলে রূপ লালসার শিকার। আপনাকে কেউই কিন্তু স্বার্থের জন্য আর তখন সবাই ভালোবাসবে, কেউ আপনাকে বিনা স্বার্থে ভালোবাসবে না। আমাদের জীবনটা নাটক সিনেমার চাইতেও অনেক বেশি নাটকীয়। আসলে বন্ধুরা, অনেকে আমাকে আপনারা বলতে পারেন এখন যে আপু আপনিও তো একটা ভুল করছেন, আপনি বুড়ো লোক বয়স্ক মানুষের সঙ্গে বিয়ে করছেন, হ্যাঁ আপনি সমাজের স্বীকৃতি পান নাই, তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছেন। ভাই কী করব, উপায় নাই। এই শহরে আসলে কাউকে না কাউকে তো আমাকে বিয়ে করতেই হতো। আমি যদি একটা গরিব মানুষকে বিয়ে করতাম, বা যদি আমি বিয়ে সংসার করতাম, যদি তার পরিবার মেনে না নিত, বা আমার তো আবার আমার মেয়েটাকে নিয়ে পথে বসতে হতো। তো চাচা, আমি দেখলাম একটা যুবক ছেলে যে আনন্দ দিতে পারে, এই চাচা কিন্তু তার চাইতে বেশি আনন্দ আমাকে দিতে পারে। তাহলে আমার চাচাকে বিয়ে করতে সমস্যা কোথায়? আমার সব কিছু তাকে দিতে সমস্যাটা কোথায়? আমি তো এখানে কোনো সমস্যা দেখছি না। তো যাই হোক বন্ধুরা, আজকের আমি আমার জীবনের একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে আমাদের জীবনের অনেক অনেক গল্প থাকে লুকিয়ে, অনেক ইতিহাস লুকিয়ে থাকে। আমরা আসলে কারো কাছে সেটা মুখ খুলে বলতে পারি না, কারণ বলার মতো তেমন আমাদের মানুষও নেই। তো বন্ধুরা, আজকে আমার এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সামনে আপনারা ঠিক কোন ধরনের গল্প পেতে চান সেটাও কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য আরও বাস্তব জীবনের কিছু ইমোশনাল রোমান্টিক গল্প আপনাদের জন্য নিয়ে আসতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।